বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভেক্টর অংশে গাণিতিক কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা বেশ কিছু গাণিতিক নিয়মগুলো নিয়ে একটু দেখব। ফার্স্ট হলো ম্যাট্রিক্সের নিয়মটা। ম্যাট্রিক্সের নিয়ম লেখার ক্ষেত্রে আমাদের যে কাজটা মূলত করতে হয়, সেইটার ওপরে আগে ফার্স্ট দেখাই, দেন তোমাদের এখানকার সমস্যাগুলো দেখানো হলো, তাহলে সবচেয়ে ভালো হবে। প্রথমত, মনে করো যে তোমাদের ওখানে যেভাবে থাকে, আমি সংখ্যা দিয়ে ইচ্ছা মতো বসায় দিচ্ছি। আই, জে, তারপরে কি, কে। তো এই জায়গাতে 2 - 3 - 6 -1 - 4 -3। একটু মাইনাস বেশি দিলাম আসলে বিষয়টা ভালো করে বোঝার জন্য। আমরা এটা কিভাবে লিখবো, খুব ভালো করে একটু খেয়াল করো। ফার্স্ট হলো, আমার প্রথম কাজ হলো আইটাকে প্রথম নিলাম। আই নেয়ার পরে আমি বাদ দেব হলো কি, এই আই বরাবর যে লাইনটা আছে, অর্থাৎ এই লাইনটা বাদ দেব, এই লাইনটা বাদ দেব। তাহলে মাঝখানে কি এই সাইডটা থাকে না? খালি দেখো তো, জি। সেই সাইডটা কি কি, -3 -6, তারপরে 4 - 3। তারপরে সূত্রে মাইনাস আছে। তো সূত্রে যে মাইনাস আছে, আমরা একটু এই মাইনাসটার ক্ষেত্রে কি কি হবে, এখানে মাইনাস লিখে আমরা জেটা লিখবো, জে। তো এই ক্ষেত্রে তাহলে বাদ যাবে কোন সার, এই সার বাদ, তাই তো এটা, আর এই সার বাদ। তাহলে থাকতেছে কি কি, 2 থাকতেছে, আর নিচে -1 থাকতেছে। আর এখানে কি, -6 থাকতেছে, আর -3 থাকতেছে। ঠিক আছে। তারপরে হলো তোমার কে, প্লাস হলো কে। এই কে নিয়ে এখানে বাদ যাচ্ছে তোমার এই সারটা বাদ, আর এই সার বাদ। কারণ কে এটা কোন বরাবর আছে এটা খেয়াল করো, সেখান থেকে কিন্তু বাদটা যাবে। তাহলে কে আছে কিন্তু দেখো, এই বরাবর আছে, আর এই বরাবর আছে যেটা। তাহলে এই দুই সার বাদ, বাদ গেলে কি আসতেছে, 2 আসতেছে, -3 আসতেছে, তারপর -1 আসতেছে, তারপরে 4 আসতেছে। এইটুকু, এইটুকু সবাই একদম ক্লিন বুঝতে পারছো কিনা, বা কারো কোনো প্রবলেম হলে সেটা বলতে পারো।
এরপর দ্বিতীয় লাইনটা শুধু দেখাই দেবো, তারপরে আর কোনো কিছু মনে হয় দেখার লাগবে না। বুঝতে পারছি স্যার। আরজু, আইরিন, রূপা। রূপার তো মনে হয় আরো আগে ক্লিয়ার আছেই, তারপরেও স্যার এই প্রশ্নটা পড়ছি। আইরিন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন হলো কোনাখানি গুণ। এই তিনের সাথে তিন, অর্থাৎ আমি যদি একটু ভিন্ন কালার দিয়ে বলি, এই তিনের সাথে এই তিন, তাহলে আমি একটু বোঝার স্বার্থে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখানে। কি কি হচ্ছে বলো তো? -3 গুণন -3, তারপরে সূত্রের মাইনাস। তাহলে কি কি হবে? এই 4-এর সাথে কি গুণ? 6 গুণ। তাহলে 4 গুণন হলো তোমার 6, সেটা হলো -6। তাহলে তো এইটুকু সবাই কি ঠিক সেম ওয়েতে এইটুকু -j, এটার বেলায় 2, একজন একটু হেল্প করো, 2 মাইনাস কত? 3, টুর সাথে কি থ্রি। গুণ? মাইনাস হলো, কার সাথে গুণ হবে এবার? -1-এর সাথে গুণ হলো -6। এই অংশ ক্লোজ। প্লাস কে, প্লাস এখানে কি হবে? 2-এর সাথে 4 গুণ, ফোর। মাইনাস ওই ওটা করে সূত্রে মাইনাস, তারপরে কি -1 ইন্টু -3। -3। এই, ওই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমার মনে হয় যে শুধু এইটুকু অংশ বুঝতে পারলেই ওকে, তারপরে আমরা নিচের যে ক্যালকুলেশন এটা অটোমেটিক্যালি সবাই পারবো। তাহলে ম্যাট্রিক্সের এই ক্যালকুলেশন নিয়ে আর কোনো সমস্যা হবে? না স্যার। অন্যরা একটু শর্ট করে মতামত দাও, আমি পরের টপিকসে যাবো। এটা তাহলে ক্লোজ করব। জি স্যার। আচ্ছা, এখন যে ক্যালকুলেশন আছে এগুলো তোমরা ওই যে আমি ওইখানেই তোমাদের নিয়ে যাচ্ছি, যে যেখানে নোট আছে ওখানে গিয়ে দেখো। আমার মনে হয় কারোরই প্রবলেম থাকার কথা না। শালা, এখানে দেখো, ভিডিও বের করছে। পড়াশোনা ভিডিও বের করলে ছাড়। সেটা তো দিলাম। এখানে একটু সবাই লক্ষ্য করো। আমি এই পর্যন্ত ক্যালকুলেশন সবাইকে বুঝাইছি, পরে খালি যোগ বিয়োগ করে এই এই অংশটুকু লেখা, আর কোনো কিচ্ছু না, শুধু এইটুকু লেখা। আশা করি যে এই নম্বর অঙ্ক করা নিয়ে কারো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ওকে, জি এটা আমি স্যার। এটা আমি ছেড়ে দিলাম। পরেরটা নিয়ে আমি বুঝাতে চাচ্ছি না, কারণ পরেরটা এটা নর্মালি তোমরা নিজেরাই পারবা। খালি এই লাইনটা আমাদের মনে করতে হবে বা ইয়ে করতে হবে। লেখা আছে 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করবে যদি তাদের এই সম্পর্কটা হয়। এই সম্পর্ক মানে কি? এই সম্পর্ক মানে হলো দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি তৃতীয় ভেক্টরের সাথে ডট গুণফল মিলে 0 হয়। আমি একটু ব্যাখ্যা দেই। একই সমতলে অবস্থান করা মানে কি সবাই বোঝো? রূপা, জি। একই সমতলে অবস্থান করা মানে কি?
একই জায়গায় অবস্থান করা। একই জায়গা তো তোমার আরেকটু ক্লিন হতে হবে, আরেকটু স্পষ্ট। আর আর কেউ? একই জায়গা, ঠিক আছে, কিন্তু আরেকটু। আর কেউ? আচ্ছা ঠিক আছে। আহ রূপার ওইটুকু অ্যান্সার আমি নিচ্ছি, বাট যেটুকু গ্যাপ আছে সেটা হলো একই স্থানে একই পৃষ্ঠে বা একই উচ্চতায় থাকতে হবে। অর্থাৎ আমি যদি কোনো একটা কিছুর সাপেক্ষে উচ্চতা মনে করি, তাহলে সেটা একই স্থানে কিন্তু একই উচ্চতায় থাকতে হবে। তাহলে এই উচ্চতা মানে হলো এটা একটা পৃষ্ঠের মধ্যে অবস্থান করবে। এখন তুমি বলো, বা তোমরা এখানে যদি আমি নর্মালি বলি যে ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো মিলে কিন্তু ক্রস গুণ হলো, এই দ্যাট মিন ক্রস গুণ। এখন তৃতীয় ভেক্টরটা যদি এখান থেকে খাড়া হয়ে থাকে, ওকে, তাহলে খাড়া হয়ে থাকলে কিন্তু তাদের গুণফল কখনোই তোমার শূন্য হবে না, কারণ সেই ক্ষেত্রফল কিছু না কিছু আসবে। কিন্তু যেটা এটা ভূমির সাথে যদি লাগে থাকে, ভূমির সাথে, এই ভূমির সাথেই মনে করে এরকম লাগে আছে, এইরকম করে লাগে আছে, এরা কোনো উচ্চতা নাই এর। উচ্চতা না থাকার অর্থ হচ্ছে, মনে করো তুমি মনে মনে ভাবো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আছে, কিন্তু উচ্চতা তুমি এই যে গুণ করিচ্ছ সেই এইচ এর মান আসলে শূন্য, কারণ ওর কোনো উচ্চতা নাই। তাহলে কি হবে? তখন এটি সমতল অবস্থান করে। আমরা তো বুঝতে পারছো কি, আমি যদি বলি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতাটা এইচ, সেই এইচটা জিরো, এইচ নাই, তাহলে কি একই সমতলে বা একই পৃষ্ঠের উপর হলো না? জি। তাহলে এখানকার ফলাফলটা ঠিক এটার মতোই মনে করবা, যে যদি এই তিনটা মিলে দুইটার ক্রস গুণফল আর একটার সাথে ডট গুণফল মিলে যদি ফলাফল শূন্য হয়, তাহলে তার একই সমতলে অবস্থান করবে। তাহলে ভেক্টরের প্রথমত এই ক্রস গুণফলের নিয়মটা আমরা জানি, ডট গুণফল কিভাবে করতে হয় সেটা এখানেই ডাইরেক্ট করে দেওয়া আছে। ডট গুণের কেন আমরা জানি মনে পড়ে কি, এই যে এর সাথে যে গুণ, কে এর সাথে কে গুণ, মনে পড়ে কি? গত ক্লাসে কিন্তু করাছি। গুণনের সময় যে এর সাথে যে গুণ, কে এর সাথে কে গুণ, আই এর সাথে আই গুণ, সেখানে আমরা ব্রাকেটের অন মধ্যে কিন্তু এরকম করে লিখছি আই গুণন আই। আ মনে পড়ে না? হ্যাঁ আর স্যার। একই জিনিস গুণ করার পর গুণফল কি হয়েছে, শূন্য না, ইয়া ওয়ান না? ওয়ান হয়। হ্যাঁ, এটাই বলতেছি। তাহলে এই জন্য কি আমি ধরে নিতে পারি যে এই ক্যালকুলেশন সবাই পারবা? জি। হ্যাঁ স্যার। অনেকে একটা প্রশ্ন করলে না, স্যার এই ক্রস গুণফল কই থেকে আসলো, বা এটার এটার ফলাফলটা কি, একটু দেখাই আর কি। তা না দেখালে তো তোমরা পরে যা হম তোরা আবার ভাববেন যে স্যার এটা তো তখনই দেখালে ভালো হতো। এই যেটা হলো ক্রস গুণফল, এই ক্রস গুণনের ফলেই তোমার ম্যাট্রিক্সের নিয়মে অঙ্ক করতে হয়। তাহলে আমি যে ম্যাট্রিক্সটা শিখালাম এটা মূলত ক্রস গুণফলের জন্য শিখেছি। আর এই যে ক্রস গুণফলেরটা এখানে বের করা আছে, শুধু আমাদের এই মানটা পরে আমি ঘ নম্বরে নিয়ে গিয়ে বসে বসে দিছি। আশা করি এটা ক্লিয়ার। পরেরটা দেখো, ও ও তার আগে এই পৃষ্ঠায় মনে হয় ওই যে তোমার ইয়েটা আছে, সামান্তরিকেরটা আছে, এটা একটু দেখে দিই। সামান্তরিকের এটা আর এর সাথে হলো উপাংশ, এই দুটো অংশ দেখে দিলেই হয়ে যাবে। এই যে এখানে যে একটা আছে, এটা ভাবিছো এটা কি, এটা হলো তোমার পিথাগোরাসের উপপাদ্য আছে সেই থিম। পিথাগোরাসের উপপাদ্যকে নানান ভাবে সহজ করে তোমাদের কাছে লিখতে হবে, না লিখলে এই জিনিসগুলো মাথায় চট করে ঢুকবে না। তা আমি আগে একটু লিখে বুঝে দেই, দেন এই থিমগুলো এসে খালি মিলিয়ে দিচ্ছি, দেখো ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন দেখো,
আমরা প্রথমত লব্ধির মান বের করা নিয়ে আমাদের একটা সামান্তরিক আমি এখানে এঁকে নিলাম। পি এবং কিউ দুইটা ভেক্টর, এরা পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে। এদের মধ্যবর্তী কোণ হলো আলফা, আর এখানকার কোণটা হলো তোমার থিটা। এই কোণে ক্রিয়া করতেছে। যদি এটা করে তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধি যদি আর হয়, আমরা মূল সূত্রটা লিখবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। আমি আবারও বলেছি, আলফা কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আর থিটা হলো, এই যে থিটা হলো তোমার, এই যে এটা এটা এই যে লব্ধির সাথে তোমার ভূমির যে কোণ, সেটার নাম হলো থিটা। আর পি এর সাথে কিউ এর যে কোণ, সেটা কিন্তু হলো আলফা। এখন দেখো, আমি যদি এই রুটটা তুলে দেই, যে আমি এই রুটটা রাখবো না, তাহলে তখন আমি লিখতে পারি এখানে রুট ওভার। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার, এখানে একটু একটু cos theta হইতো। না, এখানে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুলে দিলাম। তুলে দিলে কি এর পাশে রুট আসবে না? জি আর যদি মনে বলতেছিলাম করো না যে স্যার আমি এইটাই স্কোয়ার হইলো রাখবো, তাহলে স্যার, দুই সেটার পাশেই রুট কথা দাও। বলছি। দুই পাশেই রুট আর স্কোয়ার কি হবে, কেটে যাবে। তাই যাবে না? সবাইকে এইটুকু বুঝতে পারছো? জি স্যার। চারজনই একযোগে মতামত দিবা, তাতে আমার পরের অংশতে যে যাওয়াটা আমার জন্য একটু সহজ হয়। পরেরটা দেখো, নেক্সট অপশন। এটা হলো, এই যে আমি একটু আগে উপাংশকের কথা বলতেছি, পিথাগোরাসের উপপাদ্যের কথা বলতেছি, সেটা এখানেই আছে। যদি এই সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হয়, তখন এই কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কারণ আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র হওয়ার অর্থ হচ্ছে এটা মধ্যবর্তী যে কোণ, সেটা হবে 90 ডিগ্রি। তাহলে তোমরা জানো যে কস 90 ডিগ্রির মান কি, জিরো না? কথা বলো। যদি মনে না থাকে জি সেটা স্যার। ভিন্ন কথা, কিন্তু কস 90-র মান জিরো। একটু মনে করে দেই, সাইন 90-র মান 1 হলে কস 90-র মান ঠিক উল্টাটা হবে, জিরো হবে। তোমাদের কি ওই মানগুলো মনে রাখা নিয়ে সত্যি প্রবলেম এখনো হয়? যে হ্যাঁ সাইন স্যার, কিছু। কস, সাইন এবং কস এই দুটার মান অন্তত মনে রাখাই লাগবে। 0 থেকে 90 পর্যন্ত, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যদি মনে না থাকে, কমপক্ষে আমি বলবো যে তোমাদের ইয়েটা অন্তত করতেই হবে, ওই যে উম মানে বের করার নিয়মটা অন্তত পক্ষে জানতে হবে। যা হোক, আর ইজিক্যাল টু, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন যদি আমি মনে করি যে স্যার আমি আর এর ওপর স্কোয়ার নিয়ে আসবো, তখন কিন্তু এখানকার রুটটা কিন্তু আর থাকবে না।
থাকবে কি? এখানকার রুট আর থাকবে না। তখন কি তোমার সম্পর্কটা এরকম হয় দাঁড়াচ্ছে, দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে এই যে আমরা প্রথম সূত্রটা লিখছি সেটার থেকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য আমরা পেয়ে গেছি। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা? না স্যার। আমি আবারও বলেছি, পরীক্ষাতে আসার জন্য কোনো ক্যালকুলেশন তোমাদের মুখস্থ করতে হবে না। শুধুমাত্র আমি সূত্রটা বুঝে দিচ্ছি, কারণ এই সূত্রগুলো প্রয়োগ করে পরে অঙ্ক আছে। তাহলে অঙ্কগুলো কিভাবে আছে? যেমন লেখা আছে লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার সমান হলো ত্রিভুজ স্কয়ার। একটু উল্টো করে আছে। উম, এখন আমি যদি বিষয়টা এভাবে দেখাই যে এখান থেকে ধরো লিখলাম যে শুধু লম্বর ওপর স্কয়ার, তাহলে কি হবে? ও ত্রিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার না? কথা বলো। জি। দেখো অনেকেরই বুঝতে হ্যাঁ। সমস্যা হচ্ছে। এই ভূমিটা খালি আমরা পার করে দিছি, পক্ষান্তর করা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আবার লিখে দিচ্ছি, সবার তিন ধনেরই, এখানে যে তোমরা বর্তমানে তিনজন কানেক্ট আছো, তিন ধনেরই মতটা, সরি, পরে মনে হয় আবার আইরিনও যুক্ত হয়েছে, সবারই মতামতটা জোরালো ভাবে আসতে হবে। এখন যদি চুপ করে থাকো তাহলে তো মুশকিল। বুঝলেও বলা লাগবে, না বুঝলেও বলতে হবে। না বুঝলে আমি বিষয়টা বিস্তারিত দেখাবো, কোনো সমস্যা নাই। একটু বলতে হবে। প্রথমত আমি লিখছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হলো ভূমি স্কয়ার। এটা কোথায় পাইছি? পিথাগোরাসের উপপাদ্য। সেখান থেকে আমি লিখতেছি যে যদি আমি মনে করি যে না, এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার লেখা যায়? কথা বলো। হ্যাঁ স্যার। কিছুই তো করিনি, খালি এই পক্ষকে চেঞ্জ করে দিছি, ভালো করে দেখো। আরজু, আইরিন, রূপা, কথা বলো প্লিজ। স্যার বুঝছি, একবার করে বুঝে নেন। না, আমি প্রশ্ন করলে যদি অ্যান্সার সাথে সাথে না আসে, অথবা তোমরা হয়তো খুব ছোট করে বলতেছো আমি শুনতেছি না, তখন আমাকে কিন্তু রিপিট প্রশ্ন করতে হচ্ছে। এটা আমার জি জন্য স্যার। কিন্তু মানে একটু মানে বিড়ম্বনা হচ্ছে। সবাই একটু জোরালো ভাবে বলবা, তাহলে আমি পরে, কারণ আমি পরে স্টেপে গেলাম, দেখা গেল যে বুঝলে না, একেবারে শেষে আসে একজন বলিতে স্যার আমার তো মাথায় কিছু ঢুকিছে না, তাহলে তো মুশকিল। তাহলে লম্ব স্কয়ার সমান তাহলে কি লিখবো? কারণ এখানে তো তোমরা একটু মতামত দিতে পারো, অতিভুজ স্কয়ার মাইনাস কত ভূমি স্কয়ার। কেউ কিছুই বলতেছো না, চুপ করে আছো। ঠিক তেমনি আমি ভূমি স্কয়ার সমান কি লিখতে পারি বলো তো, দেখে একজন বলো। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব লম্ব স্কয়ার। স্কয়ার। সবাই কি বুঝিছো এটা? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ফাইন। তা আমি যদি এখন আরেকটু মডিফাই করি, যে ধরো এইখানে স্কয়ার রাখলাম না, তাহলে কি হবে বলো তো? রুট হবে। অর্থাৎ এর উপরে একটা রুট বসে যাবে, এই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম একটু মতামত দিলেই ভালো হয় সাথে সাথে। তাহলে আমি তোমার মূল অঙ্কে নিয়ে যাই, দেখো আমি এতক্ষণ ধরে যা যা শিখালাম সেই জিনিসগুলো কোথায় কিভাবে আছে। তাহলে চট করে তোমরা নিজেরাও বুঝে উঠতে পারবা। আমি ওই জায়গাতে তোমাকে নিয়ে যাচ্ছি। এই পাশে একটু লক্ষ্য করো।
এই যে সেই জিনিস এটা, লব্ধি বেগ, এটা ভূমি হোক আর লম্ব হোক, সেই মান সমান অতিভুজ স্কয়ার বিয়োগ কি। মানে এটা যদি ভূমি হয় সাপোজ, তাহলে এটা লম্ব স্কয়ার হবে। আবার এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি স্কয়ার হবে। জিনিস একই কিন্তু। তাও তো এই জিনিসই শিখালাম না? হ্যাঁ। তার মানে এখানে যে ডাব্লুটা আছে, আহ সেই ডাব্লু যদি ভূমি হয় তাহলে ভিটা লম্ব হবে। আবার ডাব্লু যদি লম্ব হয় তাহলে ভিটা ভূমি হবে। এটা অনেকে শুনে ভাবিচ্ছ স্যার একই সঙ্গে একই জিনিস দুটা হয়। হ্যাঁ, দুটা হয়। তোমাদের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি এটা। আমার মনে হয় যে 9-10-এ যারা আমার কাছে পড়ছো তাদের হয়তো গণিত শেখানোর সময় বলছিও আমি এটা। সমকোণী ত্রিভুজের দুইটা বিষয় ফিক্সড, এটা মধ্যে মনে রাখো। সেই দুইটা বিষয় কি কি? একটা হলো সমকোণ আর একটা হলো অতিভুজ। এই অতিভুজের পরিবর্তন হয় না, সমকোণের পরিবর্তন হয় না। বাট এটা যদি আমি বলি লম্ব, তাহলে এটা হবে ভূমি। এখন তোমাদের মনে হতে পারে স্যার কেমনে বুঝবো যেটা লম্ব? যদি থিটা কোণ এটা হয়, তাহলে থিটা কোণের সামনের বাহু লম্ব হবে, নিচেরটা ভূমি হবে। আর যদি আমি বলি যে না, থিটা কোণ হলো আমার ওপরেরটা, এই যে এটা হলো থিটা কোণ, ঠিক আছে, তাহলে এটা তখন হবে কি লম্ব, আর এটা তখন হবে ভূমি। আশা করি এটা ক্লিয়ার বুঝছো। আমরা পরবর্তী সেশনে বাকি অংশগুলো ইনশাল্লাহ দেখাবো।